আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগকে রাস্তায় নামতে হয়নি। সরকার, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনপি, জামায়াত, জুলাই সন্ত্রাসী, এনসিপি সকলে মিলে সারাদিন রাস্তায় থেকে বুঝিয়ে দিচ্ছে তাদের ভয়ের গভীরতা আসলে কতটা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগ নেই, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের কিছু করার ক্ষমতা নেই। তবু সারা দেশে রাষ্ট্রকে ব্যবহার করে আওয়ামী বিরোধীরা নিজেরাই সারাদিন ধরে তাণ্ডব করে গেল। মাঝখান থেকে দেশের জনগণ আর বিশ্ব জানলো যে আওয়ামী লীগকে ঠেকানো ছাড়া দেশের সরকার আর কথিত বিরোধী দলের আর কোনো কাজ নেই। আচ্ছা বলুন তো, ধানমন্ডি ৩২-এ জামায়াতের কি কাজ? জামায়াত কেন ধানমন্ডি ৩২-এ গিয়ে সাংবাদিক পেটালো? এটা কি রাজনীতি নাকি প্রহসন? এটা কি রাষ্ট্র পরিচালনা নাকি ভয়ে কাঁপতে কাঁপতে একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকানোর মরিয়া চেষ্টা? ২৩শে জুনের বাংলাদেশের দিকে তাকালে বিশ্বের যে কোনো সচেতন পর্যবেক্ষক একটাই প্রশ্ন করবেন, এই দেশটা কি কোনো সরকার চালাচ্ছে নাকি একটি দলের জন্মদিন ঠেকানোই এখন রাষ্ট্রের প্রধান কাজ? তারেক রহমানের বর্ধিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর, অথচ দিনে 10টি খুন হচ্ছে। পুলিশ বলছে সে কথা। তিনি বলছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলছেন আওয়ামী লীগের নৈতিক সাহসও নেই, তারা চোর বাটপার, তারা অনেক কিছু করতে পারবে বলে সরকার মনে করে না। এত কথার পরও সেনাবাহিনী, 18,000 পুলিশ, বিজিবি, এনসিপির গুন্ডা, ছাত্র দলের গুন্ডা সবাই রাস্তায়। এরা কেন রাস্তায় বলুন তো? মানে এটা কি একটি সুস্থ রাষ্ট্র ব্যবস্থার চিত্র নাকি ভেতরে ভেতরে কাঁপতে থাকা একটি অনিশ্চিত ক্ষমতার প্রতিচ্ছবি? উপদেষ্টা জাহিদুর রহমানের ভাষায়, যদি আওয়ামী লীগ সত্যি চোর বাটপার হয়, যদি তাদের নৈতিক সাহস না থাকে, তাহলে সেই দলকে ঠেকাতে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি মোতায়েন করতে হচ্ছে কেন? একজন ভিক্ষুককে ঠেকাতে কি কেউ ট্যাঙ্ক নামায়? প্রশ্নটা হাস্যকর শোনালেও বাস্তবতাটা এর চেয়ে কম হাস্যকর নয়। বরং এই যে বিপরীতমুখী চেষ্টা, কথা, তারেক রহমানের সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ বলছেন আওয়ামী লীগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল। তিনি বলেছেন মিছিল থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে, কিন্তু ঠিক তার পাশেই একটি প্রশ্ন আমরা দাঁড়িয়ে থাকতে দেখি, ধানমন্ডি ৩২-এ যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীকে বিক্ষোভ করতে দেওয়া হলো কিভাবে, কেন? যে ধানমন্ডি ৩২ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত, সেখানে 1971 সালের ঘাতকদের উত্তরসূরি জামায়াতকে বিক্ষোভ করার অনুমতি দিল এই সরকার। শুধু তাই নয়, সেই বিক্ষোভ থেকে সাংবাদিকদের উপর হামলা হলো, রক্ত ঝরল, মাহফুজুর রহমান শিশির সহ অন্তত 5 জন সাংবাদিক আহত হলেন। এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারেক রহমান সরকারের আসল চরিত্রটা আসলে কি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোমবাতি জ্বালানো ঠেকাতে 18,000 পুলিশ, 6 জেলায় সেনা, 200 চেকপোস্ট, আর একই দিনে সেই জামায়াতকে মাঠে নামার সুযোগ দেওয়া হলো যাদের হাতে 1971 সালে এই দেশের সূর্য সন্তানদের রক্ত ঝরেছিল। এটা কোন নীতি বলেন? এর চেয়ে জঘন্য কিছু এই রাষ্ট্রের সুপরিকল্পিত পৃষ্ঠপোষকতায় যুদ্ধাপরাধীদের পুনর্বাসন আপনি কি আর আপনার জানা আছে? আমার জানা নেই। আপনাকে আমি একটি তথ্য দিই, ছাত্র দলের একটা ঘোষণা এসেছে, এই গোটা পরিস্থিতির সঙ্গে সবচেয়ে ভয়াবহ মাত্রাটি যোগ করেছে ছাত্র দলের এই ঘোষণা। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমদ রাহি ঘোষণা করেছেন আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোন নেতা কর্মীকে ধরিয়ে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মিছিল থেকে স্লোগান দিচ্ছে ছাত্রলীগ বারিশ না, পিঠের চামড়া থাকবে না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ 2024 সালের 26শে জুলাই ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত গোয়েন্দা পুলিশের বরাতে জানা গিয়েছিল যে যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী পিটন লন্ডন থেকে নির্দেশনা পেয়েছিলেন পুলিশ মারলে 10,000 আর ছাত্রলীগ মারলে 5,000 টাকা দেওয়া হবে। সেই নির্দেশনার ভিত্তিতেই টোকাই এবং ছিন্নমূলদের দিয়ে, কিশোর গ্যাংদের দিয়ে তাণ্ডব চালানো হয়েছিল, হত্যাযজ্ঞ ঘটানো হয়েছিল। আর সেই লন্ডন থেকে নির্দেশনা এসেছিল কোথা থেকে? লন্ডনে তখন কে থাকতেন? নাম বললে চাকরি থাকবে না।
সেই একই ব্যক্তি আজ দেশের প্রধানমন্ত্রী, আর তার ছাত্র সংগঠন আবারও একই কায়দায় হত্যার টেন্ডার ডাকছে। এই সংযোগটা কেউ যেন ভুলে না যান। জুলাই সন্ত্রাসীদের তথাকথিত বিপ্লবে যে পদ্ধতিতে রক্তপাত ঘটানো হয়েছিল, টাকার বিনিময়ে টোকাই নামানো, কিশোর গ্যাং নামানো, মানে সহিংসতা করা, লন্ডন থেকে পুরস্কার ঘোষণা, সেই একই পদ্ধতি আবার মাথাচাড়া দিচ্ছে। আবার এই সরকার সেটা দেখছে এবং নীরব থাকছে, কারণ এই সরকারের পৃষ্ঠপোষকতাই সেই তাণ্ডব সম্ভব হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ বলেছিলেন, আওয়ামী লীগের বড় ধরনের গোলযোগ সৃষ্টির সক্ষমতা নেই। মাহবুবুল্লাহ কিন্তু সরকারের খুবই ঘনিষ্ঠ। সরকারের উপদেষ্টা স্বয়ং বলছেন আওয়ামী লীগ বেশি কিছু করতে পারবে না। তাহলে ডিএমপি কমিশনারের এই উদ্বেগ কিসের? যিনি বলছেন মিছিল থেকে ককটেল ফুটছে, নাশকতার পরিকল্পনা থাকতে পারে, তিনি নিজেই স্বীকার করলেন শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি। তাহলে যে নিশ্চয়তা নেই, তার ভিত্তিতে সেনাবাহিনী নামানো হলো কেন? আইনের শাসন নাকি আতঙ্কের শাসন? আরেকটি সত্য আপনাদের বোঝা দরকার, তারেক রহমানের এই বর্ধিত সরকার জানে যে তার ক্ষমতার ভিত্তিটা কাচের মতো ঠুনকো। অবৈধ ইউনূস সরকারের রেখে যাওয়া দমন নীতির উত্তরাধিকার নিয়ে ক্ষমতায় আসা এই সরকার জানে রাষ্ট্রযন্ত্র সরিয়ে নিলে তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যাবে। তাই সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েও তারা ফেরাতে পারছে না। তাই 18,000 পুলিশ নামাতে হচ্ছে একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকাতে। তাই যুদ্ধাপরাধী জামায়াতকে, জুলাই সন্ত্রাসীদেরকে রাস্তায় নামিয়ে পাল্টা শক্তি প্রদর্শন করতে হচ্ছে। ইতিহাসের একটি নির্মম সত্য আছে, যে শাসক রাষ্ট্রযন্ত্রকে নিজের রাজনৈতিক টিকে থাকার হাতিয়ার বানিয়ে ফেলে, সে আসলে ততদিনই টিকে থাকে যতদিন সেই যন্ত্রটা তার হাতে থাকে। আর সেই যন্ত্রটা যেদিন সরে যায়, সেদিন তার সামনে দাঁড়ানোর মতো আর কিছুই থাকে না। 23শে জুনের বাংলাদেশ সেই সত্যটাকে আরেকবার চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে রাষ্ট্রের আর কোনো কাজ নেই আওয়ামী লীগকে ঠেকানো ছাড়া। হাম আক্রান্ত হয়ে হাজারো শিশুর মৃত্যু, অর্থনীতির ভয়াবহ অবস্থা, হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে মুদ্রাস্ফীতি মানুষের জীবনকে জেরবার করে দিচ্ছে। অথচ সরকার, বিরোধী দল তাদের সর্বশক্তি নিয়োগ করছে কেবলমাত্র আওয়ামী লীগ ঠেকাতে। অথচ কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যবস্থাটি হওয়ার কথা ছিল সরাসরি নির্বাচন দিয়ে সকল পক্ষকে সমান প্রচারণার সুযোগ দিয়ে মানুষকে স্বাভাবিকভাবে বেছে নেওয়ার সুযোগ দেওয়া। যদি আওয়ামী লীগ চোর ডাকাত হয়ে থাকে, আওয়ামী লীগ বদমাইশ হয়ে থাকে, তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এটাই হতো গণতন্ত্রের স্বাভাবিক পথ। কিন্তু সরকার সে পথে না হেঁটে অবৈধ এবং সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকারী ইউনূস যেমন তার শাসনকে চিরস্থায়ী এবং ঝামেলা মুক্ত করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তেমনি তারেক রহমানের সরকারও ইউনূসের শেখানো এবং দেখানো পথেই হেঁটেছে, হাঁটছে। আর এর ফলে আওয়ামী লীগ যতটুকু অজনপ্রিয় হয়েছিল জুলাইতে গত বছর, তার চেয়ে বহুগুণ জনপ্রিয় হয়ে মানুষের মনে এবং জীবনে ফিরে আসছে। আর তাতে জামায়াত, বিএনপি, এনসিপি একত্রিত হয়ে আওয়ামী লীগ ঠেকানোয় তাদের সর্বশক্তি নিয়োগ করছে। প্রশ্ন হলো, এই সর্বশক্তি নিয়োগের পরও যদি আওয়ামী লীগ ঠেকাতে না পারে, তাহলে বাংলাদেশে আরেকবার 71-এর মতো পরিস্থিতি তৈরি হবে, যখন বাংলাদেশের সকল ধূলিকণার বৈধ দাবিদার হয়ে উঠবে আওয়ামী লীগ। পরিস্থিতি ঠিক সেদিকে এগুচ্ছে। টের পান আপনারা? বাংলাদেশের মানুষ দেখছে, বিশ্ব দেখছে। রয়টার্সের মতো সংবাদ মাধ্যম হেডলাইন করছে যে একটি দলকে ঠেকানোর জন্য সেনাবাহিনী নামিয়েছে বাংলাদেশে। 77 বছরের পুরনো একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকাতে গোটা রাষ্ট্রকে মাঠে নামাতে হয়েছে। এই একটি তথ্যই তারেক রহমানের সরকার সম্পর্কে যা বলার সব বলে দিচ্ছে। বাকি বিশ্লেষণ আসলে নিষ্প্রয়োজন। ভালো থাকবেন সবাই।